বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ম্যাথ নিয়ে আমি একটু আজকে কিছু কথা বলবো। ৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার ডেট দিয়েছে দেখলাম। তো আমি আমার আসলে লিখিত ভিডিও সিরিজের আজকে একটি ভিডিও করব ম্যাথ নিয়ে। ম্যাথ আসলে সবাই খুবই কনফিউশনে থাকে ম্যাথ বা এক্সামটা নিয়ে। আর পার্সোনালি আমি ম্যাথ খুব, যদিও আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, বাট মাঝখানে প্রায় ১০-১২ বছরের গ্যাপ থাকার কারণে আমি মেডিকেল কলেজে পড়েছি, আমার আসলে টিউশনিরও অভিজ্ঞতা কম। তো ম্যাথ বিসিএস করতে এসে দেখি যে ম্যাথ আমার সবচেয়ে ভয়। আমার অবস্থাটা ছিল এরকম যে ম্যাথ হচ্ছে আমার সবচেয়ে ভীতিকর ব্যাপার ছিল বিসিএসের ব্যাপারে। তো আমার মতো যারা ম্যাথের ভয়ে ছিলেন তাদেরকে বলতে চাই যে ভাই, ম্যাথ কিন্তু এত ভয় পায়েন না। ইনশাল্লাহ দেখবেন ম্যাথ এক্সামই আপনার ভালো হবে। আমার 43-তে ম্যাথ 43 কোশ্চেনটা একটু কঠিন ছিল, তারপরেও আমার ম্যাথ এক্সাম 43-তে ওভারঅল ভালো হয়েছে। এখন ম্যাথ বললে হচ্ছে ম্যাথের 50, মেন্টাল অ্যাবিলিটির 50, এই 100। এটা হচ্ছে এমন একটা এক্সাম যেটা আপনি পরীক্ষা দিয়ে এসেই বলতে পারবেন যে আপনি কত পাবেন। মোটামুটি ওরকম একটা এক্সাম হচ্ছে গিয়ে ম্যাথ আর মেন্টাল অ্যাবিলিটি। তো সবার আগে আমি আমার বুক লিস্ট সম্পর্কে একটু কথা বলি। সবাই আমার বুক লিস্ট জানতে চায়। আমি আমার বুক লিস্ট সম্পর্কে একটু বলি। ম্যাথের জন্য হচ্ছে খাইরোস বেসিক ম্যাথ, এই বইটা করেছি আমি। ওরাকলস ম্যাথ, এই বইটাও দেখেছিলাম। ক্লাস 9-10-এর যে বোর্ড বই ছিল, সাধারণ গণিত, উচ্চতর গণিত দুইটাই। আর কনফিডেন্সের একটা আলাদা বই ছিল যে ক্লাস একদম 6, 7, 8, 9, 10 এই সব বোর্ড বইয়ের অঙ্কগুলো নিয়ে কনফিডেন্সের একটা বই ছিল। বইটার নাম আমার এক্স্যাক্টলি মনে নেই। এগুলো ছিল হচ্ছে আমার ম্যাথের জন্য। মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি খাইরুলস মেন্টাল অ্যাবিলিটি বইটা ছোট, বাট আমার কাছে ভালো লেগেছে। ওরাকল মেন্টাল অ্যাবিলিটি আমি করেছি। এছাড়া মেন্টাল অ্যাবিলিটির জন্য আমি প্রিভিয়াস সকল প্রিলি এবং রিটেন মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেন ব্যাখ্যাসহ সমাধান, এটা আমি করে গিয়েছিলাম। এছাড়া আমি কোচিং করেছিলাম হচ্ছে 40 বিসিএসের সাইফুজ্জামান সুমন স্যার এবং খায়রুল ভাই, ওনাদের একটা কোচিং ছিল, ওখানে আমি কোচিং করেছিলাম অনলাইনে। তো ওনাদের পিডিএফ থেকেও আমি অঙ্ক দেখেছি। তো এই হচ্ছে আমার আসলে ওভারঅল বুক লিস্ট বলা যায়। এখন আসেন আমি প্রিপারেশন নিয়েছিলাম একদম জাস্ট প্লেন সিম্পল। আমি সবাইকে একটা কথাই বলি যে সেই নিজেকে ক্লাস 9-10-এ ফিরিয়ে নিয়ে যেতে হবে। ক্লাস 9-10-এ আমরা তখন কি করতাম, যে দেখা যেত যে আমরা কোচিংয়ের স্যাররা যে আমাদের কিছু অঙ্ক দিল, করায় দিল, তারপরে আবার প্র্যাকটিসের জন্য আমাদের নতুন করে বলতো যে এই অঙ্কগুলো তোরা প্র্যাকটিস করে আসিস। তো ঠিক এক্স্যাক্টলি ওভাবেই কোচিংয়ে ভর্তি হয়েছিলাম। তারপরে হচ্ছে কোচিংয়ে স্যাররা 1টা 2টা 3টা বা ওইরকম অঙ্ক কিছু করায় দিত, বাকি অঙ্ক প্র্যাকটিস করতাম এভাবেই। আর যদি কোনো সমস্যা থাকতো তাহলে হচ্ছে ওনারা সেই সমস্যাগুলো একটু বুঝিয়ে দিত। তো এভাবেই আসলে ছোটোবেলার মতো করেই অঙ্কটাকে আরেকবার একটু ইজি করে নিতে হবে। যারা নিয়মিত টিউশনি না করিয়েছে প্রত্যেকেরই অঙ্কের অবস্থা খারাপ, এটা আপনি নিশ্চিত থাকেন। যারা বিসিএস এক্সামিনই থাকে, যদি অনেকে থাকে যে ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে পড়ে, রেগুলার টিউশনি করায়, তাদের জন্য হয়তো ম্যাথ খুব একটা প্রবলেম হয় না। তো যেমন আমার সামনে 43তম যে ছেলেটা বসে পরীক্ষা দিয়েছিল, ও ছিল বুয়েটের। তো ও আল্লাহর রহমতে অ্যাডমিন ক্যাডার পেয়ে গেছে। ও দেখছিলাম যে ও খুবই করতেছিল যে ভাই ম্যাথ হচ্ছে আমার স্ট্রং জোন, আমি অনেকদিন ধরে ম্যাথে স্টুডেন্ট পড়াই, টিউশনি করি। কিন্তু আমার ছিল খুব একদমই উল্টা কেস, মানে অঙ্ক নিয়ে আমি খুব টেনশনে ছিলাম যে কি হয় না হয় এরকম। এবারে আসেন যে ম্যাথের ক্ষেত্রে আমি যেটা সবসময় বলি যে স্ট্রং পয়েন্টের অঙ্কগুলো আগে করবেন। আপনি যখন ম্যাথ প্রিপারেশন নিতে নিতে আপনার কিন্তু স্ট্রং পয়েন্ট হবে, আবার আপনার কিছু ছোটোবেলার স্ট্রং পয়েন্ট মাথাচাড়া দিয়ে জেগে উঠবে, ঠিক আছে? আমার যেমন কমফোর্ট জোন ছিল বা স্ট্রং পয়েন্ট ছিল কি, সূচক, লগারিদম, তারপরে হচ্ছে বীজগণিত, ভেন ডায়াগ্রাম, এগুলো ছিল আমার কমফোর্ট জোন। আমি অল টাইম এগুলো দিয়ে পরীক্ষাটা শুরু করতাম। তাতে হতো কি, স্টার্টিংয়েই আপনি মোটামুটি 5, 10, 15 মার্ক যদি নিয়ে নিতে পারেন, আপনার একটা কনফিডেন্স বুস্ট আপ হবে, ঠিক আছে?
এরপরে হচ্ছে যে সকল ব্যাপারে হচ্ছে আপনার টাফ জোন, ওগুলো করবেন একটু শেষের দিকে। যেমন আমার জন্য টাফ জোন হচ্ছে গিয়ে জ্যামিতি। জ্যামিতি আমার জন্য খুবই কঠিন লাগতো আমার। তারপরে হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে যেমন দেখা যায় কি যে অঙ্কটা আপনার নির্দিষ্টটা প্যাটার্নে যদি আপনি সূত্র না ফেলেন, আপনি কিন্তু অঙ্ক মিলবে না, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড মিলবে না। একদম এক্স্যাক্ট প্যাটার্নে আপনার চেঞ্জ করে দেখা যায় প্যাটার্ন বসাইতে হয়, না হলে ত্রিকোণমিতির অঙ্ক মিলতে চায় না। ঠিক আছে, ত্রিকোণমিতি একটু আমার কঠিন লাগতো। তো এভাবেই করবে, টাফ জোনটা একটু শেষে করবেন। আর হচ্ছে আপনারা হচ্ছে কিছু জিনিস নোটস করবেন, যেমন আমি বলি পরিমিতির যে সূত্র নোটস করবেন নিজের মতো করে। তারপর হচ্ছে জ্যামিতিগুলো নোটস করবেন। জ্যামিতি কিন্তু বারবার করতে হয়, না হলে কিন্তু আসলে জ্যামিতি মাথায় আসে না। তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে বোর্ড বইয়ের ইম্পর্টেন্ট অঙ্কগুলো, এগুলো কিন্তু নোট করবেন। আপনি করতে করতে কিন্তু বুঝে যাবেন যে বোর্ড বইয়ে ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো। ঠিক আছে, খুব ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন। স্পেশালি আমি কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে সতর্কতার কথা বলে দিচ্ছি। ক্ষেত্রফল নির্ণয়ের কিছু অঙ্ক আসে, বিন্দু বসানো, ক্ষেত্রফল নির্ণয় কিছু অঙ্ক আসে, খুবই ঠান্ডা মাথায় করবেন। আমি কিন্তু 44-এ এই বিপদে পড়েছিলাম যে, হ্যাঁ 44-এই যখন আমি ক্ষেত্রফলটা নির্ণয় করব, বিন্দুগুলো বসাইছি, সেই মুহূর্তেই আমার রুমে একজন স্টুডেন্টের খাতা নিয়ে একটু প্রবলেম হয়েছিল। ওনার কোশ্চেনে অনেক লেখা টাকা ছিল, এটা নিয়ে গার্ড যে স্যার সে এসে ওনার সাথে একটু কথা বলতেছিল। এই যে আমি মনোযোগটা ওদিকে দিছি, এরবার আমার আরও ক্ষেত্রফল তো মিলে না, মানে খুবই প্রবলেমে পড়ছিলাম। আমার ওই অঙ্কটা করতে অনেক সময় লেগে গিয়েছিল, কারণ আমার ওই যে মনোযোগ নষ্ট হয়েছে। এই ধরনের অঙ্কগুলো, তারপর বিন্যাস সমাবেশ, খুব ঠান্ডা মাথার অঙ্কগুলো, খুবই ঠান্ডা মাথার। এই অঙ্কগুলো খুব সতর্কতার সাথে একদম ঠান্ডা মাথায় করবে। এবার আসেন ম্যাথ গেল। মেন্টাল এবিলিটি হচ্ছে, আর একটা জিনিস বলে রাখি, ক্যালকুলেটার, যে নর্মাল যে ক্যালকুলেটারগুলো আছে ছোটোবেলায় যে আমরা স্কুলে ইউজ করতাম, ওই ক্যালকুলেটারগুলো কিন্তু ইউজ করা যাবে। তো সেই ক্যালকুলেটারগুলো আপনারা ইউজ করতে পারবেন, যে নর্মাল ক্যালকুলেটার ছিল না ছোটোবেলায়, ছোটো ওগুলা। এবারে আসেন মেন্টাল এবিলিটিতে আসলে ক্যালকুলেটার ইউজ প্লাস মাইনাস অনেক সময় করতে দেয়, অনেক সময় আমি অনেক জায়গায় শুনেছি দেয়, অনেক জায়গায় শুনেছি দেয় না। এটা আসলে আপনি আপনার মতো উইদাউট ক্যালকুলেটার প্রিপারেশন নেবেন। মেন্টাল এবিলিটি কিন্তু দেখা যায় আপনারা যদি প্রিভিয়াস কোশ্চেনগুলো খুব ঠান্ডা মাথায় পড়েন, নির্দিষ্ট কিছু প্যাটার্নেই কিন্তু মেন্টাল এবিলিটি কোশ্চেনগুলো বেশি হয়। তো সেই প্যাটার্নগুলা যখন যেমন এই যে বানান শুদ্ধিকরণ, তারপরে হচ্ছে সম্পর্ক, তারপরে হচ্ছে আপনার ওই যে সিরিজ, তারপরে হচ্ছে সমার্থক শব্দ, এই ধরনের কিছু থাকে। মানে মোট কথা যে নির্দিষ্ট কিছু প্যাটার্ন যে বিভিন্ন বইয়ে থাকে, সেগুলো একটু প্র্যাকটিস করে নেবেন, ডান দিক বাম দিক। তারপরে হচ্ছে যে ত্রিভুজগুলো আছে না, কয়টা ত্রিভুজ, এগুলো আসলে আমার মাথায় থাকতো না। আমি অনেকবার চেষ্টা করেছি, বাট শেষ পর্যন্ত আমি নির্দিষ্ট কিছু প্যাটার্ন আসলে কাইন্ড অফ মুখস্থই করে গেছিলাম, কারণ এত বেশি প্যাটার্ন মাথায় রাখা যায় না। তো এই গেল ম্যাথ আর মেন্টাল। এটা আসলে কত আদর্শ নাম্বারের কোনো এর কোনো শেষ নাই, কারণ এটা কোশ্চেনের উপর নির্ভর করে। যেমন আমি 43-তে আমার ম্যাথে ছিল 37.5, মেন্টাল অ্যাবিলিটিতে ছিল 34। 44-এ এসে আবার ম্যাথে ছিল আমার 45, আর মেন্টাল অ্যাবিলিটিতে ছিল 43। তারপরে আমি বলবো যে ওভারঅল 43-তে আমার অঙ্ক বা ম্যাথ মেন্টালে আমি ভালো পেয়েছি, কারণ 43 হায়ার ম্যাথ বা এই সকল অঙ্ক বেশি ছিল। দেখা যায় অনেকেই ম্যাথ মেন্টাল মিলিয়ে 70 করতে পারে নাই। যত পাবেন তত লাভ, কারণ আপনি তো বুঝবেন না যে পরীক্ষাটা কঠিন হইলো কি সহজ হইলো, আর সবাই কেমন পেলো সেটা তো আপনি বুঝতে পারবেন না। তো এভাবে আপনারা ম্যাথ এবং মেন্টাল প্রিপারেশন নিতে থাকেন। সামনে 46 পরীক্ষার্থী আছেন আপনারা। আর শেষ কথা হচ্ছে, নিজেকে সেই স্কুল লাইফে ফিরিয়ে নিয়ে যান। কারো কাছে যদি নিজের উপরে কনফিডেন্স না থাকে, কারো কাছে কোচিং করেন, কোচিং করে সেই ছোটোবেলার মতো করে ম্যাথ প্র্যাকটিস করেন। আপনি মানে কোন ব্যাকগ্রাউন্ডে ডাজ নট ম্যাটার, আপনি নিয়মিত টিউশনি না করাইলে ম্যাথ আপনি ভুলে গেছেন, এটা একদম শিওর, এতে কোনো মিস নাই। যদি একদম নিয়মিত টিউশনি না করান, ম্যাথ আপনি ভুলে গেছেন, একদম শিওর। সবার ক্ষেত্রে একই অবস্থা। সবার জন্য শুভকামনা রইল, সবাই ভালোভাবে পরীক্ষা দেন, প্রিপারেশন নেন। আসসালামু আলাইকুম সবাইকে।